সেকশন 85, জাস্ট সেকশন 85 সম্বন্ধে এতটুকু জানেন যে পাওয়ার অফ অ্যাটর্নি বা মোক্তারনামা সম্পর্কে বলা হয়েছে সেকশন 85 এ, ধারা 85-তে। এখন আমরা দেখব সেকশন 90, সরি সেকশন 85 এর আগে আমরা দেখব সেকশন 74, 75, 74, 75 এমসিকিউর জন্য সেকশন। এখানেও ঠিক মুখস্থ পড়ার মতো যে সেকশন 75 এ কি আছে, 74 এ কি আছে, পাবলিক ডকুমেন্ট মানে সরকারি দলিল। আর সেকশন 75 এ আছে যেগুলো সরকারি দলিল না সেগুলো হচ্ছে প্রাইভেট দলিল। একটা হচ্ছে সরকারি দলিল আর একটা হচ্ছে বেসরকারি দলিল। সরকারি দলিল সম্পর্কে বলছে সেকশন 74 ধারা 74, আর বেসরকারি দলিল সম্পর্কে বলছে সেকশন 75। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ধরেন আমি আপনার সাথে একটা বিক্রয় চুক্তি করলাম, এই কন্ট্রাক্ট ফর সেল, এই বিক্রয় চুক্তি প্রাইভেট ডকুমেন্ট নাকি পাবলিক ডকুমেন্ট? এই বিক্রয় চুক্তিতে হচ্ছে বেসরকারি দলিল। তো দাদা নিবন্ধিত বিক্রয় চুক্তি সরকারি দলিল। এই তো আসতেছি, তাহলে বিক্রয় চুক্তি হচ্ছে বেসরকারি দলিল। কিন্তু এই যে আমি আপনার সাথে যে বিক্রয় চুক্তিটা করলাম এটাকে যখন রেজিস্ট্রেশন করব, মানে রেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল, নিবন্ধিত বিক্রয় চুক্তি, এটা হচ্ছে সরকারি দলিল। যা কিছু রেজিস্ট্রেশন করব সবাই কিন্তু সরকারি হয়ে যায়, রাইট? কারণ সরকারি লোক ছাড়া তো, সরকারি মাধ্যম ছাড়া তো রেজিস্ট্রেশন করা সম্ভব না। আরজি, প্লেড, রিটেন স্টেটমেন্ট, এগুলা কি সরকারি দলিল, এগুলো হচ্ছে সরকারি দলিল। ওকে, তা এই জিনিস একটু মনে রাখতে হবে যে এখানে কোনগুলো সরকারি দলিল কোনগুলো বেসরকারি দলিল। তাহলে সরকারি দলিল সম্পর্কে বলছে সেকশন। দাদা উইল তো সরকারি দলিল নয়, তাই না? না না না, উইল সরকারি দলিল নয়, এবং উইল যদি রেজিস্ট্রেশন করেন তখন কিন্তু সরকারি দলিল হয়ে যাবে। জি জি, উইল রেজিস্ট্রেশনকে বাধ্যতামূলক করা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি গিফট করেন, গিফট দান করেন, দানকে আবার বাধ্যতামূলক করে দিছে যে দানকে অবশ্যই রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে করতে হবে, মানে নিবন্ধিত দলিলের মাধ্যমে দান করতে হবে, তার মানে এটা সরকারি দলিল। মানে রেজিস্ট্রেশনের প্রসঙ্গ যেখানে আসবে সেটাই সরকারি দলিল হয়ে যাবে এবং সেটাই 74 এর আন্ডারে পড়ে যাবে। আর 75 হচ্ছে এই সরকারি দলিল বাদে যা কিছু আছে সব হচ্ছে প্রাইভেট ডকুমেন্ট। এখানে একটা জিনিস মনে রাখবেন, এই উদাহরণটা যে আরজি সরকারি দলিল নাকি বেসরকারি দলিল আপনাকে নির্ণয় করতে বলবে। ক্লিয়ার? এবার আসে আমরা 85 আমরা তো দেখলাম পাওয়ার অফ অ্যাটর্নি, মোক্তারনামা সম্পর্কে বলছে জাস্ট সেকশনটা যে পাওয়ার অফ অ্যাটর্নি কত ধারাতে আছে। এবার আছে সেকশন 90, ধারা 90। ধারা 90-তে বলছে প্রিজাম্পশন as to 30 years old document। দেখেন প্রিজাম্পশন হচ্ছে অনুমান, 30 years হচ্ছে 30 বছর, ওল্ড হচ্ছে পুরাতন, ডকুমেন্ট হচ্ছে দলিল। তাহলে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান মানে হচ্ছে যে দলিলটার বয়স 30 বছর হয়ে গেছে, সে দলিলটা যখন আদালতে সাবমিট করা হয় তখন সেই দলিলটাকে আদালত কি হিসেবে অনুমান করতে পারে? আদালত সেই দলিলটাকে সঠিক বলে অনুমান করতে পারে, আদালত সেই দলিলটাকে কারেক্ট এন্ড প্রপার বলে অনুমান করতে পারে, সঠিক বলে অনুমান করতে পারে। হ্যাঁ, এখানে সঠিক বলে অনুমান করার ক্ষেত্রে কন্ডিশন আছে, সঠিক বলে অনুমান করার ক্ষেত্রে কন্ডিশন আছে। সত্যটা হচ্ছে অবশ্যই সেটা অরিজিনাল ডকুমেন্টের ক্ষেত্রে হতে হবে, অবশ্যই
মূল দলিলের ক্ষেত্রে হতে হবে। যদি সেকেন্ডারি ডকুমেন্ট হয় বা মাধ্যমিক স্বাক্ষর মতো হয় তাহলে কিন্তু হবে না। তার মানে প্রাইমারি ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্ট, মূল দলিলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। অর্থাৎ 30 বছর বয়স যে দলিলটাকে বলা হচ্ছে, যে দলিলটাকে পুরাতন দলিল বলতেছে, সেই দলিলটা অবশ্যই মূল দলিল হতে হবে, প্লাস এর বয়স 30 বছর হতে হবে। আরেকটা শর্ত আছে এখানে, যে ইট মাস্ট হ্যাভ বিন রিকভার্ড ফ্রম প্রপার কাস্টডি। প্রপার কাস্টডি থেকে এটাকে উদ্ধার করতে হবে, সঠিক হেফাজত, যথাযথ হেফাজত থেকে উদ্ধার করতে হবে। তার মানে হচ্ছে আদালত একটা দলিলকে সঠিক বলে অনুমান করবে যখন আদালতের কাছে প্রেজেন্ট করা হবে, বাট কন্ডিশনস আর ইট মাস্ট বি 30 ইয়ার্স ওল্ড ডকুমেন্ট, 30 বছরের পুরাতন হতে হবে, দেন অরিজিনাল ডকুমেন্ট হতে হবে, মূল দলিল হতে হবে, এন্ড প্রপার কাস্টডি থেকে উদ্ধার করতে হবে, যথাযথ হেফাজত থেকে উদ্ধার করতে হবে, যথাযথ হেফাজত থেকে উদ্ধার করতে হবে। এটা হচ্ছে ধারা 90। প্রশ্ন আসতে পারে ধারা 90-তে কি সম্পর্কে বলা হয়েছে, কত বছরের পুরাতন, আদালত কখন একটা পুরাতন দলিলকে সঠিক বলে অনুমান করবে, এমসিকিউ প্যাটার্ন। এবার আমরা চলে যাব একশত 112 ধারায়। 112তে বলছে, 112টা আমরা একটু ভুল ভাবে শিখি। এখানকার মূল বক্তব্যটা হচ্ছে সন্তানের বৈধ পিতা কে। সন্তান তো মা থেকেই হয়। সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সেই সন্তানের বৈধ পিতা কোন পুরুষ, এবং সেই পুরুষের বৈধতাকে এখানে কনক্লুসিভ প্রুফ বলা হয়েছে কিছু সত্য পূরণ সাপেক্ষে। সেকশন 112, প্রিজাম্পশন as to legitimacy of child। এখানে আসলে আমাদের হেডলাইনে বলছে সন্তানের বৈধতা সম্পর্কে অনুমান, কিন্তু আমাদের লেখার মধ্যে বলছে পিতার বৈধতা। মানে আমার চাইল্ড মানে বর্ন চাইল্ড, যে চাইল্ডটা জন্মগ্রহণ করছে, যে শিশুটা জন্মগ্রহণ করছে, সেই শিশুর ভ্যালিড ফাদার কে, সেই শিশুর বৈধ পিতাটাকে, সেই শিশুর ভ্যালিড ফাদার কে। এখানে যেটা বলার চেষ্টা করছে যে যদি এরকম হয়, কোন সন্তান জন্মলাভ করে, কোন সন্তান জন্মগ্রহণ করে, কখন, ডিউরিং ম্যারিজ। কোন সন্তান যদি জন্মলাভ করে ডিউরিং ম্যারিজ, বার্থ ডিউরিং ম্যারিজ, অর্থাৎ হচ্ছে সন্তান যদি জন্মলাভ করে ডিউরিং ম্যারিজ, বিবাহ চলাকালীন সময়। এখন বিবাহ চলাকালীন বলতে আমরা কি বুঝি ভাই? বিবাহ চলাকালীন বলতে আমরা বুঝি যে এখনো আমার মা বাবার মানে স্বামী স্ত্রীর বিবাহ চলমান আছে, এটাকে আমরা বিবাহ চলমান থাকা বুঝি। এই অবস্থাতে যদি সন্তান জন্মগ্রহণ করে, যেমন আমার মা বাবা এখনো ডিভোর্স হয় নাই,
আমার মা বাবা এখনো সেপারেট হয় নাই, তার মানে তাদের বিবাহটা সেই বিবাহ হইছে সেই দিন থেকে শুরু করে এখনো চলতেছে, ঠিক না? তাহলে এই সময়টাতে এই বিবাহ যতদিন পর্যন্ত বলবৎ থাকবে, এই সময়টাতে যদি কোনো চাইল্ড জন্মগ্রহণ করে, যদি কোনো শিশু জন্মলাভ করে, তাহলে সেই শিশুর বৈধ পিতাকে, সেই শিশুর বৈধ পিতা ওই হচ্ছে সেই সন্তানের পিতা, পিতা সেই পিতা সেই পিতা যেই পুরুষের সাথে, যেই পুরুষ লোকটার সাথে ওই শিশুর মায়ের বিবাহ চলমান আছে। যেমন আমি যদি শিশু হই, তাহলে আমার বৈধ পিতাকে, আমার বৈধ পিতা হচ্ছে আমার মায়ের সাথে যেই পুরুষ লোকটার বিবাহ এখনো চলমান আছে, অর্থাৎ আমার বর্তমান পিতা। তাহলে আমার বৈধ পিতাকে, আমার মায়ের সাথে যে পুরুষ লোকটার বিবাহ চলমান আছে। 2 নম্বর পয়েন্ট, ওই স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয় না, মাতা পিতার মধ্যে ডিভোর্স হয়, বিবাহ বিচ্ছেদ হয়, ডিসলিউশন অফ ম্যারেজ হয়। এই ডিসলিউশন অফ ম্যারেজ হলে, আপনাদের ডিসলিউশন অফ ম্যারেজ বিবাহ বিচ্ছেদের পর যদি দেখা যায়, মনে করেন এক্স ও ওয়াই দুইজন স্বামী স্ত্রী, এক্স হচ্ছে স্বামী, ওয়াই হচ্ছে স্ত্রী। তো এই দুইজনের মধ্যে সেপারেট হয়ে গেছে, আজকে সেপারেট হয়েছে। সেপারেট হওয়ার পর উইদিন 280 days, 280 দিনের মধ্যে, অর্থাৎ 280 দিনের মধ্যে যদি কোনো সন্তান জন্ম লাভ করে, তখন সেই সন্তানের পিতাটাকে, এখানে আরেকটা বিষয় আছে, 280 দিন পর্যন্ত যদি ওয়াই আনম্যারিড থাকে, অবিবাহিত থাকে এবং সন্তান জন্মলাভ করে, তাহলে সে সন্তানের বৈধ পিতাকে, বৈধ পিতা হচ্ছে ওয়াই এর সাথে যার সেপারেট হয়েছে এক্স, বৈধ পিতা হচ্ছে এক্স, সেই সন্তানের বৈধ পিতা হচ্ছে এক্স। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে কোন সময়ে এবং বিবাহ বিচ্ছেদের পর কত সময়ের মধ্যে কোন সন্তান জন্ম লাভ করলে সেই সন্তানের বৈধ পিতা কে, এবং যার সাথে বিবাহ বিচ্ছেদ হবে প্লাস বিবাহ চলাকালীন বিবাহ যার সাথে চলমান থাকবে তার মায়ের, সে হবে বৈধ পিতা। এটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ, এটা হচ্ছে চূড়ান্ত প্রমাণ। চূড়ান্ত প্রমাণ মানে কি, এটাকে আর প্রমাণের দরকার নাই, এটাকে আর প্রমাণের দরকার নাই। রিটেনের জন্য এখানে অনেক কিছু পড়ার আছে, রিটেন আমাদের যাওয়ার দরকার নেই। তাহলে 112 ধারাতে কি বলছে, যে আমার বৈধ পিতাকে এটা নির্ণয় করা দুইটা ওয়ে বলে দিছে, যে ডিউরিং ম্যারেজ বার্থ, কোন চাইল্ড যদি বার্থ হয়, জন্মগ্রহণ করে, অথবা আফটার ডিসলিউশন অফ ম্যারেজ 280 দিনের মধ্যে যদি কোনো সন্তান জন্ম লাভ করে। আচ্ছা, ইন্টারেস্টিং বিষয়, মনে করেন আমি একটা মেয়েকে আজকে বিয়ে করলাম, খেয়াল করে, আমি আজকে একটা মেয়েকে বিকাল 5টা বাজে বিয়ে করলাম, মেয়েটাকে বললাম বলো কবুল, আমিও বললাম কবুল, মানে বিয়ে হয়ে গেল, উঠানে বসে বিয়ে হয়ে গেল। এদিক দিয়ে আমার সিঙ্গাপুরের টিকিট কাটা শেষ, আমি মেয়েটাকে নিয়ে ঘরেও প্রবেশ করতে পারিনি, মানে আমার ওয়াইফকে নিয়ে আমি ঘরেও প্রবেশ করতে পারিনি। আমি সুন্দর প্লেন উঠে সিঙ্গাপুরে চলে গেছি, ভাই ঠিকই দেখি 10 মাস 10 দিন পরে কি বাচ্চা হয়ে গেছে, মানে হচ্ছে একটা সন্তান জন্ম লাভ করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সন্তানের বাবাকে? এই সন্তানের বাবা কিন্তু আমি না। এখন ওই পুরুষ লোকটা যদি ভালো হয়, আমি যদি ভালো হই, তাহলে আমি কি করব বলেন তো?
আমি চুপচাপ থাকবো সিঙ্গাপুরে, যে না খাইছে রে, মান সম্মানের বিষয়। এমন কিন্তু অনেক হয়, সে কিন্তু গোপন রাখে। আচ্ছা, তো এখন সেই পুরুষ লোকটা যদি বলে যে না, যে সন্তান জন্মগ্রহণ করেছে ওই সন্তানের পিতা আমি না, ওই সন্তানের পিতা অন্য কেউ, মানে মানে মামলা মোকদ্দমা হলে তো এই প্রসঙ্গ আসে, ঠিক না? মামলা মোকদ্দমা ছাড়া তো এই প্রসঙ্গগুলো আসে না। এখন আমি যদি বলি যে না, আমি তো যে শিশু সন্তানটি জন্মগ্রহণ করছি এর পিতা আমি না, কারণ হিসেবে দেখাইলাম যেভাবে সন্তান হয় সেই প্রক্রিয়াতে আমি অংশগ্রহণ করি নাই, অর্থাৎ সেক্সুয়াল যে ইন্টারকোর্সের বিষয় থাকে সেই সুযোগটা ছিল না, আমাকে তখন এই প্লেনে উঠে চলে আসতে হয়েছে। এটা কেন বললাম? কনক্লুসিভ প্রুফকে নরমালি রিভার্ট করা যায় না, কনক্লুসিভ প্রুফের উপরে যুক্তি ছুড়ে দেওয়া যায় না, কোনো লজিক থ্রো করা যায় না, কনক্লুসিভ প্রুফকে খণ্ডন করা যায় না। কিন্তু আমরা 112 ধারাতে দেখতেছি কনক্লুসিভ প্রুফ মে বি রিভার্টেবল, কনক্লুসিভ প্রুফ খণ্ডনযোগ্য হতে পারে। এখানে আমি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসে আদালতে এটা প্রমাণ করার চেষ্টা করব শত শত সাক্ষী নিয়ে, যে দেখেন এই শত শত মানুষের মাঝখান দিয়ে কাঁধে একটা ব্যাগ দিয়ে আমি সিঙ্গাপুরে চলে গেছি, ইভেন আমার ওয়াইফের হাত ধরে আমি কোনো ঘরে প্রবেশ করি নাই, অর্থাৎ যে জায়গাটায় যেভাবে সন্তান জন্মগ্রহণ হইতে পারে সেই প্রক্রিয়ায় আমি অংশগ্রহণ করি নাই। তাহলে এই চাইল্ড কার, মানে আমি তো সেই সন্তানকে নিব না। যদি এরকম হয় ঝামেলা হলেই তো মামলার প্রসঙ্গ আসে, ঠিক আছে? আমি মেনে না না সমস্যা নেই, তাই না? আমার অন্য হিসাব, তাহলে তো মামলারই প্রসঙ্গ আসে না। আমি যখন অস্বীকার করবো আমার সন্তানকে তখনই প্রসঙ্গ আসবে। আমি যখন বলবো যে না, আই এম নট দ্য ফাদার অফ দ্য চাইল্ড, আমি এই সন্তানের বাবা না, তখনই প্রসঙ্গ আসবে। আচ্ছা, আমরা সেখানে ক্রিটিক্যাল না করি, রিটেনের জন্য আমরা ক্রিটিক্যাল করব অনেক বেশি। তাহলে আমরা এতটুকু জানি, সেকশন 112 বলছে সন্তানের বৈধতা সম্পর্কে চূড়ান্ত প্রমাণ এক, কিন্তু ব্যাখ্যায় গিয়ে বলছে পিতার বৈধতা। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেই পুরুষ লোকটা ওই সন্তানের কখন বৈধ পিতা হবে, এটাকে দুইটা গ্রাউন্ডে ফেলে দিছে। 280 দিন বিবাহ বিচ্ছেদের পর, প্লাস ডিউরিং ম্যারেজ যদি সন্তান জন্মগ্রহণ করে, এবং যার সাথে ওই সন্তানের মার বিবাহটা চলমান আছে সেই পুরুষ লোকটা হবে ওই সন্তানের বৈধ পিতা। এটা হচ্ছে 112 ধারা। এবার আমরা আসি 114 আমরা পড়বো, 114 পড়বো আমরা ABCDE আকারে, একটু ডিটেলসে পড়বো পরে। এবার আমরা চলে আসি 118। 118 বলছে হু মে টেস্টিফাই, কারা সাক্ষ্য দিতে পারে। Who may testify? What is the qualification to give witness, to give evidence to the court? আদালতে সাক্ষ্য দেওয়ার যোগ্যতা কি? আদালতে কারা সাক্ষ্য দিতে পারবে? আদালতে এভিডেন্স দিতে পারবে সবাই, সবাই আদালতে সাক্ষী হতে পারবে, নো প্রবলেম, উইটনেস। 118 ধারাতে বলছে এভরি পারসনস, প্রত্যেকটা ব্যক্তি সাক্ষী হওয়ার যোগ্যতা রাখে। সত্য একটাই, সত্য হচ্ছে যদি তার সাফিসিয়েন্ট ম্যাচুরিটি থাকে, পর্যাপ্ত সাফিসিয়েন্ট ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে সে পর্যাপ্ত বোধশক্তি সম্পন্ন হয়, দ্যাট মিনস সে আনসার করতে পারে, উত্তর দিতে পারে প্রশ্ন বুঝে। যদি কোনো ব্যক্তি প্রশ্ন বুঝে, আদালতের প্রশ্ন বুঝার মতো বোধশক্তি থাকে এবং উত্তর দেওয়ার মতো বোধশক্তি থাকে, তাহলে সকল শ্রেণীর ব্যক্তি সাক্ষ্য দিতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, একজন পাগল কি সাক্ষ্য দিতে পারে?
যে লোকটা 24 ঘন্টা মদ খায় সে কি সাক্ষ্য দিতে পারে? যে লোকটা সবসময় আনসাউন্ড মাইন্ডে থাকে, আনসাউন্ড মাইন্ড, অসুস্থ প্রকৃতির থাকে, বিকৃত মস্তিষ্কের থাকে, সে কি সাক্ষ্য দিতে পারে? আমাদের ডাক্তার মুরাদ কি সাক্ষ্য দিতে পারবে? হ্যাঁ। আমরা ধরে নিলাম ডাক্তার মুরাদ 24 ঘন্টায় পাগল থাকে। যেই সময়টাতে সে পাগল থাকবে না সেই সময় সে যদি সাক্ষ্য দেয় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। অর্থাৎ আমরা দেখলাম সকল শ্রেণীর ব্যক্তি সাক্ষ্য দিতে পারে, সত্য একটাই, সে যদি টেন্ডার এজ হয়, খুব কম বয়স্ক হয়, সে যদি ওল্ড এজ হয়, বৃদ্ধ হয়, সে যদি আনসাউন্ড মাইন্ড হয় সে সাক্ষ্য দিতে পারবে, সে যদি মাইনর হয় সাক্ষ্য দিতে পারবে, তার যদি ইনস্যানিটি থাকে, পাগল পাগল ভাব থাকে, ইনসান হয়, পাগল হয়, সে সাক্ষ্য দিতে পারবে। অর্থাৎ অল ক্লাসেস অফ পিপল আর এলিজিবল টু গিভ টু আর এলিজিবল টু টেস্টিফাই, সাক্ষ্য দেওয়ার জন্য তারা যোগ্য। এখানে জাস্ট একটা, যে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আছে কিনা, তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলের পরিপক্কতা, ম্যাচুরিটি আছে কিনা, জাস্ট এতটুকু। তাহলে 118তে বলছে সবাই সাক্ষ্য দিতে পারবে, সাক্ষ্য দেওয়ার যোগ্যতা নির্ভর করে তার আন্ডারস্ট্যান্ডিং লেভেলের উপর, যে সে প্রশ্ন বুঝে উত্তর দিতে পারবে কিনা। এখন প্রশ্ন হচ্ছে 118তে সকল শ্রেণীর মানুষকে এখানে তুলে ধরা হয়েছে, 119-এ কি এক শ্রেণীর ব্যক্তিকে আলাদা করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে সেটার পিছনে যথেষ্ট কারণ আছে, সেটা আমরা দেখব। 119-এ বলছে ডাম্প উইটনেস নিয়ে। ডাম্প উইটনেস বাংলা হচ্ছে বোবা সাক্ষী। একজন বোবা ব্যক্তি, যে ব্যক্তি কথা বলতে পারে না, সে সাক্ষ্য দিতে পারবে কিনা? হ্যাঁ, তার সাক্ষ্য দেওয়ার বৈধতা নিয়ে কথা বলছে আমাদের সাক্ষ্য আইনের 119 ধারা। সেখানে বলছে those who are dumb, যারা হচ্ছে বোবা, যারা হচ্ছে বোবা ব্যক্তি, তারা সাক্ষ্য দিতে পারে। বাট হাউ, কিভাবে সাক্ষ্য দিবে? সাইনের মাধ্যমে, ইশারা ইঙ্গিতের মাধ্যমে। কিভাবে সাক্ষ্য দিবে? ইন রাইটিং, লিখিত ভাবে। অর্থাৎ বিবারা সাক্ষ্য দিবে, বোবারা সাক্ষ্য দিবে কিভাবে? বোবারা সাক্ষ্য দিবে ইশারা ইঙ্গিতের মাধ্যমে, বোবারা সাক্ষ্য দিবে লিখিত ভাবে। আমরা কথা না বলি, তাহলে বোবারা সাক্ষ্য দিবে হচ্ছে ইশারা ইঙ্গিতের মাধ্যমে, বোবারা সাক্ষ্য দিবে হচ্ছে লিখিত ভাবে। আমরা যখন আপনার, আচ্ছা 10 সেকেন্ড, আচ্ছা তাহলে এই যে আচ্ছা আমরা এখন যাই, একটা ডকুমেন্টকে প্রমাণ করতে হয় লিখিত সাক্ষ্য দ্বারা, রাইট? সরি, একটা ডকুমেন্টকে প্রমাণ করতে হয় ডকুমেন্ট দ্বারা, দলিল দ্বারা, বা লিখিতভাবে সাক্ষ্য দ্বারা। খেয়াল করে, লিখিতভাবে যখন সাক্ষ্য দেওয়া হয় সেই সাক্ষ্যকে বলে ডকুমেন্টারি এভিডেন্স, দালিলিক সাক্ষ্য। লিখিতভাবে সাক্ষ্য দিলে বলা হয় ডকুমেন্টারি এভিডেন্স বা দালিলিক সাক্ষ্য, আর মুখ দিয়ে সাক্ষ্য দিলে সেটাকে কি বলা হয়? ওরাল এভিডেন্স, মৌখিক সাক্ষ্য। হ্যাঁ, কিন্তু দেখেন এখানে একজন বোবা ব্যক্তি দুই ভাবে সাক্ষ্য দিতেছে। কিভাবে? আকার, ইঙ্গিত, ইশারা, আর বা হচ্ছে লিখিত ভাবে। এই বোবা ব্যক্তির সাক্ষ্যকে বলছে ওরাল এভিডেন্স। বোবা ব্যক্তি যে সাক্ষ্যটা দিচ্ছে এই সাক্ষ্যর নাম কি? ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য। এখন প্রশ্ন হচ্ছে, বোবা ব্যক্তি তো লিখিত ভাবেও সাক্ষ্য দিতেছে, রাইট? তা লিখিত ভাবে যে সাক্ষ্য দিতেছে এটাকে তো বলা উচিত ছিল ডকুমেন্টারি এভিডেন্স বা দালিলিক সাক্ষ্য। তার মানে একজন বোবা ব্যক্তি লিখিত ভাবে সাক্ষ্য দিল, সেই সাক্ষ্যকে বলতেছে ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য। দ্যাট মিন্স দালিলিক সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য হতে পারে ধারা 119। এগুলো আমাদের রিটেনে লাগবে। দালিলিক সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য হতে পারে ধারা 119। ওকে,
জাস্ট এতটুকু মনে রাখি, সেকশন 120-এ চলে যাই। 120-এ বলছে স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে, ধারা কত? 120। প্রিলিজন এতটুকু মনে রাখেন, স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে, ধারা 120। ধারা 121-এ চলে যান, জজ বা ম্যাজিস্ট্রেট যারা থাকে তারাও সাক্ষী হতে পারে, ধারা 121। জজ বা ম্যাজিস্ট্রেট সাক্ষী হতে পারে কিনা? হ্যাঁ পারে, যদি তাদের সামনে অপরাধটা ঘটে তখনই পারে। এবার হচ্ছে 122। আমি নতুন বিয়া করছি, আমার বললো কি কথা কইতাছি, বিচারক কইতে পারবো না, আমি আপনি কি কথা কইছেন কর। মানে স্বামী স্ত্রীর মধ্যে যত ধরনের কমিউনিকেশন হবে, সেই কমিউনিকেশনকে প্রকাশ করার জন্য আদালত বাধ্য করতে পারবে না, ধারা 122। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যত ধরনের কথাবার্তা হবে, যত ধরনের ইনফরমেশন ট্রান্সফার হবে, যত ধরনের মানে যত ধরনের ওটাকেই বলছে, যত ধরনের পত্র আলাপ হবে, সমস্ত কিছু প্রকাশ করার জন্য আদালত বাধ্য করতে পারবে না। আদালত বলতে পারবে না যে আপনার হাজবেন্ডের সাথে আপনি কি আলাপ করছেন, আপনার ওয়াইফের সাথে আপনি কি আলাপ করছেন, এটা বলতে পারবে না, ধারা 122। এরপরে পড়বেন 123, 124, 125, এগুলো স্বাভাবিকভাবে দেখে যাবেন। এখানে দেখবেন যে সরকারি পর্যায়ে যে গোপন কথাবার্তা আছে, 125, এগুলো আপনি প্রকাশ করার জন্য বাধ্য করতে পারবেন না। 124 হচ্ছে অফিসিয়াল, 124 হচ্ছে অফিসিয়াল কমিউনিকেশন, 123 হচ্ছে রাষ্ট্রের গোপন তথ্য। 123, 124, 125 দেখলেই পারবেন আমরা আছি সাক্ষ্য আইনে। ওকে, এবার চলে যান 126। 126 হচ্ছে প্রিলি রিটেন ভাইভা, সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 126 সাক্ষ্য আইন। সেখানে টাইটেলটা হচ্ছে প্রফেশনাল কমিউনিকেশন। প্রফেশনাল কমিউনিকেশন, পেশাগত যোগাযোগ। আমি একজন অ্যাডভোকেট, আমার কাছে একজন ক্লায়েন্ট আসলো। ক্লায়েন্ট আইসা সে যা তথ্য দেওয়ার দিল, প্লাস তার যত ডকুমেন্ট আছে পক্ষে বিপক্ষে সবকিছু আমার কাছে উপস্থাপন করলো। তার মানে আমার কাছে, আমি অ্যাডভোকেট, আমার কাছে এখন ক্লায়েন্টের কি কি আছে? অ্যাডভোকেট শব্দটা কিন্তু অনেক দামি, অনেক দামি। কারো কারোর জন্য সুরক্ষিত, কারো কারোর জন্য অরক্ষিত। যেই পরিবারে মারামারি বেশি হয়, এই পরিবার সুরক্ষিত, জীবনও কেউ ভয় আর মারামারি করতে হইব না। যেই পরিবারে একজন অ্যাডভোকেট আছে। আচ্ছা, অ্যাডভোকেট শব্দটা অনেক দামি। এই দামি, আমি যে কিছুদিন আগে বাড়ি গেলাম কি বুঝছি। মানে আপনি জীবনে কি হবেন না হবেন জানি না, টাকা পয়সা হবে কি হবে না জানি না, যত পলিটিক্যাল লিডার আছে আপনার সাথে এসে যোগাযোগ করবে, যত খারাপ ব্যক্তি আছে আপনার সাথে যোগাযোগ করবে, এবং এই অ্যাডভোকেট সাইনবোর্ড দিয়ে আপনি তাদেরকে ব্যবহার করতে পারবেন মানুষকে হুমকি দামকি দেওয়ার জন্য। এটা জাস্ট, যেহেতু আমরা সবাই পাওয়ার খুঁজি, পাওয়ার, যখন উপজেলা চেয়ারম্যান আপনার কাছে আসবে তো বুঝেন ওই পুরো থানাটা আপনার হাতে। তো যাই হোক, মানে অ্যাডভোকেট শব্দটা অনেক দামি, আমি এবার বাড়ি গিয়ে বুঝছি। অন্তত কিছু না হন, আশেপাশের মানুষ শত্রুর ভয়, প্রচুর ভয় পাবে, কথাই বলবে না। আপনার সাথে লাগতে আসবে তো দূরের কথা। মনে করেন যে আপনি দিলেন একটা মামলা কইরা, সে সে উকিল দিয়ে বুঝবে, কোনো সমস্যা নেই, অন্য অ্যাডভোকেট দিয়ে বুঝবে, বাট তার লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে। আর আপনি যদি অ্যাডভোকেট আছেন, আপনার 2 টাকার একটা কাগজ কিনে আপনি মামলা করে দিলেন, শেষ, ও কোর্টে গরুক। এই ভয়ে ভাই কেউ আপনার সাথে লাগতে আসবে না। এটা আমি বাড়িতে গিয়ে দেখলাম যে অ্যাডভোকেটের খুবই। আচ্ছা যাও, 126। স্যার, পরে তো উকিলের বিরুদ্ধে যদি মামলা করে দেয়, তাহলে উকিল তো দৌড়াদৌড়ি করতে হইব, হাজিরা দিতে হইব। না, সেটা তো ভাই ব্যতিক্রম। আমরা স্বাভাবিক চিন্তা করি, উকিলের বিরুদ্ধে মামলা হয়, সেটা তো জি। ব্যতিক্রম। আপনার উকিলের বিরুদ্ধে মামলা হলে কি হয় জানেন? তাহলে
তাহলে 126 ধারায় কি বলছে? 126 ধারাতে বলছে প্রফেশনাল কমিউনিকেশন, পেশাগত যোগাযোগ। আমি একজন অ্যাডভোকেট, যখন আমার কাছে কোন একটা ক্লায়েন্ট আসবে, কোন একটা মক্কেল আসবে, সে মক্কেল এসে আমার কাছে কি বলবে? মক্কেল এসে কিছু না কিছু তো বলবে, ঠিক না? যে ইনফরমেশন গুলো দিছে, ইনফরমেশন হ্যাজ বিন ট্রান্সফার্ড টু দ্য অ্যাডভোকেট। অ্যাডভোকেটের কাছে যে ইনফরমেশন গুলো ট্রান্সফার করা হয়েছে, অ্যাডভোকেটের কাছে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে, প্লাস ডকুমেন্ট হ্যাজ বিন সাবমিটেড, যে দলিলগুলো সাবমিট করা হয়েছে টু মি, আমার কাছে, এগুলো আমি ডিসক্লোজ করতে পারবো না। এগুলো আমি ডিসক্লোজ করতে পারবো না, এগুলো আমি প্রকাশ করতে পারবো না। ক্লায়েন্টের কোনো তথ্য, ক্লায়েন্টের কোনো ডকুমেন্ট আমি প্রকাশ করতে পারবো না। আচ্ছা, আমি কার চাকরি করি বলেন তো? আমি চাকরি করি ক্লায়েন্টের, আমাকে বেতন দেয় কে? ক্লায়েন্টের। আমি চাকরি করি ক্লায়েন্টের, তার ক্লায়েন্ট আমাকে নিয়োগ দেয়। এই নিয়োগকালীন সময় প্লাস যখন আমি ক্লায়েন্টের থাকবো না, ক্লায়েন্টের নিয়োগে থাকবো না, সেই সময়ের পরও আমি ক্লায়েন্টের তথ্য প্রকাশ করতে পারবো না, সাক্ষী হিসেবে প্রকাশ করতে পারবো না। তবে প্রকাশ করতে পারবো যদি ক্লায়েন্ট আমাকে এক্সপ্রেস কনসেন্ট দেয়, প্রকাশ্য মতামত দেয়। ক্লায়েন্ট যদি আমাকে বলে, হ্যাঁ আপনি আমার তথ্য, আমি যে তথ্যগুলো আপনাকে ট্রান্সফার করছি, যে তথ্যগুলো আমি আপনাকে দিচ্ছি, এগুলো আপনি প্রকাশ করতে পারবেন, তাইলে পারবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি আমি অ্যাডভোকেটের কাছে অসৎ উদ্দেশ্য সাধনের জন্য যাই, ফর দ্য পারপাস অফ ইলিগাল, মানে ফর দ্য ইলিগাল পারপাস, অবৈধ উদ্দেশ্য সাধনের জন্য যদি আমি অ্যাডভোকেটের কাছে যাই, আমি বললাম যে অ্যাডভোকেট সাহেব, ওই জায়গাতে এক খণ্ড জমি পড়ে রয়েছে, আপনি ভুয়া জাল দলিলপত্র বানায়া আপনি আমার নামে লিখে দেন, আমি আপনাকে টাকা দিতেছি। এটা হচ্ছে ইলিগাল পারপাস। এটার জন্য এই তথ্য অ্যাডভোকেট প্রকাশ করতে পারবে। আরেকটা তথ্য অ্যাডভোকেট প্রকাশ করতে পারবে, সেটা হচ্ছে আপনি অ্যাডভোকেটকে এমপ্লয়মেন্ট দিয়ে ফেললেন, খেয়াল করেন, আপনি অ্যাডভোকেটকে নিয়োগ দিয়ে ফেললেন, হ্যাঁ আপনি আমার পক্ষে লড়েন। নিয়োগ দেওয়ার পর আপনি যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়ায় যান, সাপোজ আপনি অ্যাডভোকেট নিয়োগ দিয়ে আপনি আবার জাল দলিল বানায় অ্যাডভোকেটকে বললেন যে আপনি জাল দলিল দিয়ে এই মামলায় ডিফেন্স করেন, সেক্ষেত্রে অ্যাডভোকেট প্রকাশ করতে পারবে। ভাই আমার মাথায় ধরে না, আমার মাথায় একটা জিনিস ধরে না, এখানে যে বলছে যে অ্যাডভোকেট এই কারণে প্রকাশ করতে পারবে, আমার কথা হচ্ছে যে কোন মামলা এগুলো ছাড়া হয়? ঠিক না? জি স্যার, একমত স্যার। মানে জি স্যার। একটা মানুষের সাথে তো এগুলোই হয়, এর লেগে তো অ্যাডভোকেটের কাছে আসে, কিন্তু কোনো তথ্য তো প্রকাশ হয় না। যাই হোক, এখানে একটা বিশ্বস্ততার বিষয়, এই প্রফেশনে ভালো করতে হলে এই জায়গাগুলো ধরে রাখতে হবে। এটা একটা ভালো অ্যাডভোকেটের বৈশিষ্ট্য, সে ক্লায়েন্টের তথ্য প্রকাশ করবে না, এটা একটা ইথিক্স এর মধ্যে পড়ে যায়। যাই হোক, তাহলে আমরা সেকশন 126 দেখলাম প্রফেশনাল কমিউনিকেশন, সেখানে দেখলাম অ্যাডভোকেট ক্লায়েন্টের তথ্য প্রকাশ করতে পারবে না, আবার একই সাথে পারবে, কোন কোন কারণে পারবে সেটাও দেখলাম। আমাদের কোনো প্রশ্ন? আমাদের 1 মিনিট পরে কেটে যাবে, আমাদের আজকের ক্লাস পরে শেষ হয়ে যাবে। কোনো প্রশ্ন আজকের পড়া থেকে? স্যার, যে ডিউরেশন অফ ম্যারেজ 280 দিন, এখানে তো ওই ওয়াইফ অবিবাহিত থাকতে হবে, তাই না? অবিবাহিত থাকতে হবে, রাইট। জি স্যার। দাদা আমার একটা প্রশ্ন। আচ্ছা, আচ্ছা, 32 দ্বারা মৃত্যুকালীন ঘোষণা হিসাবে প্রদত্ত কোন বিবৃতি সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য, এটা ফৌজদারিতে না ফৌজদারি দেওয়ানিতে দুইটাতে হবে? মৃত্যুকালীন ঘোষণা তো কোন ক্ষেত্রে হওয়া দরকার আলী ভাই? ফৌজদারি ফৌজদারি স্যার, এটা ফৌজদারি দেওয়ানিতে হবে না? হবে স্যার। তার মানে দেওয়ানি ফৌজদারি উভয় তো হবে, অবশ্যই। মানে মৃত্যুকালীন ফৌজদারিতে শিওর হবে, দেওয়ানিটা বলতে পারি না। ঘোষণা তো দেওয়া নিয়ে আছে